গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জনের মৃত্যু, হিজবুল্লাহকে দায়ী করে কড়া জবাবের হুঁশিয়ারি তেল আবিবের। ইসরায়েলের 4টি ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীটির হামলা। 24 ঘন্টায় গাজা জুড়ে আরও 66 ফিলিস্তিনের মৃত্যু, আবার উপত্যকায় হামলার শিকার বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল। চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। নিয়ন্ত্রণহীন আগুনে প্রতি ঘন্টায় পুড়ে ছাই হচ্ছে 5000 একর বনভূমি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় লেবানন সীমান্তে তুঙ্গে পৌঁছেছে উত্তেজনা। এবার তেল আবিবের দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের। এ ঘটনায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করেছে তেল আবিব। কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোলানে হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, তবে ইসরায়েলের 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় হঠাৎই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে গোলান মালভূমির মাজদাল শামসে। ড্রুজ সম্প্রদায়ের আবাস অঞ্চলটির একটি ফুটবল মাঠে আঘাত হানে একের পর এক রকেট। তখন অনেক শিশু কিশোর খেলছিল সেখানে, তবে সাইরেন শুনেও পালানোর সময় পায়নি তারা। ফলাফল ব্যাপক প্রাণহানি, নিহতদের বেশিরভাগই শিশু। ওরা ফুটবল খেলছিল, সাইরেনের আওয়াজ শুনে নিরাপদ আশ্রয় দিকে ছোটে, কিন্তু আগেই বিস্ফোরণ হয়, অনেকে হতাহত হয়, অন্তত 5 বার রকেট হামলা হয়। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। ইসরায়েলের অভিযোগের তীর হিজবুল্লাহর দিকে। দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি, ইরানের তৈরি ফালাক 1 রকেট ব্যবহার করা হয়েছে হামলায়। এর জন্য হিজবুল্লাহকে চড়া মাশুল গুনতে হবে হুমকি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মাজদাল শামসে হিজবুল্লাহর হামলা চিত্র দেখে আমি স্তম্ভিত। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে যারা খেলছিল। কঠিন সময়ে আমি দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিরাপত্তা ক্যাবিনেটের সাথে জরুরি আলোচনায় বসবো। এই ঘটনার পর ইসরায়েল চুপ থাকবে না। হিজবুল্লাহ অবশ্য গোলানে হামলার দায় স্বীকার করেনি, তবে একই দিন 4টি টার্গেটে রকেট ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি, যার মধ্যে একটি গোলান ও লেবাননের মধ্যবর্তী স্থানে, যার অবস্থান হামলার শিকার ফুটবল মাঠ থেকে 3 কিলোমিটার দূরে। গোলানে হামলার জবাবে লেবাননের দক্ষিণে রাতভর অভিযান চালায় তেল আবিব। ফাইটার জেট দিয়ে বোমাবর্ষণ করা হয় বেকা ভ্যালি, বুর্জ আল শেমালি, কাফরিল্লা সহ বিভিন্ন স্থানে। হিজবুল্লাহর 7টি ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইডিএফ। লেবানন ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীর 4 জনের। চলমান উত্তেজনায় হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পূর্ণ যুদ্ধের শঙ্কা আরও বাড়ল বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। হামলার পর আবারও আলোচনায় গোলান মালভূমি। মূলত ভৌগোলিক কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি এত গুরুত্ব পায় আন্তর্জাতিক রাজনীতিতে। অবস্থানের কারণে অঞ্চলটি থেকে সহজ হয় সিরিয়ায় নজরদারি, পাশাপাশি সেখানে স্থাপিত একাধিক সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও হামলা চালানো যায়, সহজ হয় ইসরায়েলের জন্য। এছাড়া বিশুদ্ধ পানির জন্য অঞ্চলটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইহুদি রাষ্ট্রটি। গোলান মালভূমি মধ্যপ্রাচ্য তো বটেই, আন্তর্জাতিক রাজনীতিতেও কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ অঞ্চলটি। আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে পরিচিত এই মালভূমিটি 1967 সালে আরব ইসরায়েলের 6 দিনের যুদ্ধে যার 2/3 চলে যায় ইসরায়েলের দখলে। 1973 সালে পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। এরপর 1981 সালে অঞ্চলটিকে পুরোপুরিভাবে নিজেদের বলে ঘোষণা দেয় ইসরায়েল।
কিন্তু 1200 বর্গ কিলোমিটারের পার্বত্য এলাকাটি কেন ইসরায়েলের কাছে এত গুরুত্বপূর্ণ বারবারই সামনে এসেছে সে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, মূলত সিরিয়ার উপর নজরদারির জন্যই তেল আবিবের কাছে এর গুরুত্ব অনেক। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র 60 কিলোমিটার দূরে গোলান মালভূমি, ফলে সেখান থেকে খুব সহজেই বোঝা যায় দামেস্কের সামরিক গতিবিধি। পাশাপাশি অঞ্চলটি থেকে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালানো বেশ সহজ, আর ঠিক সে কারণেই এটিকে হাতছাড়া করতে চায় না ইসরায়েল। সিরিয়ার উপর নিজেদের আধিপত্য বিস্তার করতেই গোলান মালভূমিকেই এত গুরুত্ব দেয় ইসরায়েল। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েলের প্রথম বসতিটা গোলানেই স্থাপন করেছিল, পশ্চিম তীরে নয়, যা মনে রাখার মতো। এরপর তো একে নিজেদের অংশ বলেই ঘোষণা দেয় তারা। এছাড়া ইসরায়েলের পানির 1/3 আসে জর্ডান নদী আর গালিলি সাগর থেকে, যা মূলত গোলান হয়েই প্রবাহিত হয় ইসরায়েলে। তাছাড়া অঞ্চলটির মাটিও বেশ উর্বর হওয়ায় ব্যাপক ফলন হয় শস্যসহ অন্যান্য খাদ্যপণ্যের। দখলের পর থেকে মালভূমিটিতে শত শত অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল। এ পর্যন্ত অঞ্চলটিতে বসবাস প্রায় 40,000 ইসরায়েলি দখলদার ও দ্রুজ জনগোষ্ঠীর। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা। গত 24 ঘন্টায় উপত্যকায় মৃত্যু হয়েছে 66 ফিলিস্তিনির। এর মধ্যে শুধু দেইর আল বালাহ ও খান ইউনিসেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের আস্তানায় অভিযানের নামে আবারও হামলা চালানো হয়েছে উপত্যকার স্কুলে। দেইর আল বালাহ একটি স্কুলে বেসাম বোমাবর্ষণে প্রাণ গেছে 36 জনের। সেই তালিকায় 15 জনই শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক। বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল স্কুলটিতে। ব্যবহৃত হচ্ছিল ফিল্ড হাসপাতাল হিসেবেও। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF এর দাবি, স্কুল কম্পাউন্ডের ভেতর হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারই ছিল অভিযানের লক্ষ্য। খান ইউনিসেও মৃত্যু হয়েছে 23 জনের। দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামেই চলছিল ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ড্রোন হামলায় মৃত্যু হয়েছে এক কিশোর সহ 2 ফিলিস্তিনির। গুরুতর আহত হয়েছেন অন্তত 28 জন। শনিবার নাবলুজ শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। বালাতা শরণার্থী শিবিরের বিশাল এলাকা জুড়ে চলে তল্লাশি এবং ধরপাকড়। তেল আবিবের দাবি, নাবলুজে ইসরায়েলের সামরিক পোস্টে হামলা চালিয়েছে এক ফিলিস্তিনি বন্দুকধারী। এতে গুরুতর আহত হয়েছেন এক সেনা। এরপরই পশ্চিম তীরে শুরু হয় সাঁড়াশি অভিযান। চালানো হয় ড্রোন হামলা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে নৃশংসতার চলছে পশ্চিম তীরেও। 7 অক্টোবর থেকেও গাজায় শুরু হয় যুদ্ধে পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন 5 শতাধিক ফিলিস্তিনি। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল হলো ইসরায়েল। শনিবার বন্দি মুক্তি ও নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানীর তেল আবিবে। শহরের প্রধান রাস্তায় জড়ো হয়ে গাজায় বন্দি ইসরায়েলিদের স্বজনরা জোরালো কণ্ঠে প্রতিবাদ জানায় নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার। সরকার বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ প্রিয়জনের ছবি ও বিভিন্ন প্ল্যাকার্ড। গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের শঙ্কা, যুদ্ধবিরতিতে দেরি করায় এরই মাঝে 1/3 জিম্মি ইসরায়েলের মৃত্যু হয়েছে। গাজায় হামাসের হাতে এখনো বন্দী 120 জন ইসরায়েলি। ভেদ করেছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এড়িয়েছে শত্রুপক্ষের রাডারের চোখ। হার মানিয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে। তেল আবিবে আঘাত এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে হুতিদের তৈরি ড্রোন ইয়াফা। প্রথমবার মানববিহীন আকাশযানটি দিয়ে হামলা চালিয়ে সাফল্য পেয়েছে গোষ্ঠীটি। তেল আবিবের কাছে যা মূর্তিমান আতঙ্ক। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিবের ব্যস্ত এলাকায় আঘাত হানে ইয়েমেনের তৈরি ইয়াফা ড্রোন। শত শত রাডারের চোখ ফাঁকি দিয়ে সক্ষমতার জানান দেয় মনুষ্যবিহীন আকাশযানটি। বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে হার মানায় হুতিদের তৈরি বিশেষ এই ড্রোন। রীতিমতো পর্যদুস্ত করেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে। অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনটি এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলিদের কাছে। আকারে ছোট হলেও ড্রোনটিতে বহন করা যায় উচ্চ ধ্বংসযোগ্য ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যা দিয়ে অনায়াসে নির্ভুলভাবে আঘাত হানা যায় লক্ষ্যে। ফাঁকি দিতে পারে শত্রুপক্ষের চোখ, বাইপাস করতে পারে রাডার সিস্টেম। এমন প্রযুক্তিও রয়েছে আকাশযানটিতে। হামলা কিংবা নজরদারি কার্যক্রম ছাড়াও কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা যায় দূরপাল্লার এই ড্রোনকে। সুবিশাল ড্রোন ভান্ডারের জন্য সুপরিচিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহী, যে বহরের অনেকটা জুড়েই আছে প্রাণঘাতী ড্রোন ইয়াফা। অনিক রহমান, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে আবারও বামপন্থী ও উন্মাদ আখ্যা দিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিনেসোটায় এক নির্বাচনী সমাবেশে সব বলেন তিনি। বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করবেন কমলা। জননিরাপত্তা অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতেও তার সমালোচনা করেন ট্রাম্প। এদিকে গেল 52 বছরে মিনেসোটাবাসীর পছন্দের তালিকায় ছিল না রিপাবলিকান কোনো প্রেসিডেন্ট প্রার্থী। তবে গেল 27 জুনের বিতর্কের পর এ রাজ্যেও জরিপে কিছুটা এগিয়েছিলেন ট্রাম্প। তবে প্রার্থী হিসেবে বাইডেন নিজের নাম সরিয়ে নেওয়ার পর আবারও পিছিয়েছে রিপাবলিকানদের জনপ্রিয়তা। আর সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলার নাম আসায় 36 ঘন্টার মধ্যেই ডেমোক্র্যাটদের তহবিলে জমা হয়েছে $100 মিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসই প্রথম কৃষ্ণাঙ্গ এশীয় নারী যিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। কমলা হ্যারিস একজন উগ্র বামপন্থী উন্মাদ। তিনি প্রেসিডেন্ট হলে আরও 4 বছর চরমপন্থা, দুর্বলতা, ব্যর্থতা, বিশৃঙ্খলা সইতে হবে মার্কিনীদের। আমার বিশ্বাস কমলার নেতৃত্বে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে পৃথিবী। এর আগের নির্বাচনে জালিয়াতি করে জিতেছে ডেমোক্র্যাটরা, এবারও নিশ্চিতভাবে তারা সেই চেষ্টা করবে। তবে এবার প্রতিহত করব আমরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়াচ্ছে দাবানল। প্রতি ঘন্টায় পুড়ছে 5000 একর বনভূমি। ভয়াবহ আগুনের সবচেয়ে বিপর্যস্ত শিকো শহর। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 4 লাখ একর জমি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কয়েক হাজার কর্মী। যুক্তরাষ্ট্রে চলতি বছর এটি সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে দেশটির বন বিভাগ। মাইলের পর মাইল দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ এই দাবানল এরই মধ্যে গিলে খেয়েছে ক্যালিফোর্নিয়ার শিকো শহরের প্রায় 4 লাখ একর জমি, যার মধ্যে বনাঞ্চল তো বটেই, রয়েছে বসতিও। এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 150 স্থাপনা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শহরটির কয়েক হাজার বাসিন্দাকে। 78 বছর বয়স আমার। এর আগে কখনো এত বড় দাবানল দেখিনি। চারিদিকে শুধু আগুন, তীব্র বাতাসে যা কেবল ছড়িয়েই যাচ্ছে। নেভার কোনো লক্ষণ দেখছি না। তাপমাত্রার পারদ 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে আগেই। শুষ্ক আবহাওয়া আর প্রচণ্ড বাতাসে বেড়ে চলেছে আগুনের তীব্রতা। তৈরি হয়েছে বিরল আগুন ও ছায়ের ঘূর্ণি ফায়ারনাডো। ঘণ্টায় পুড়ছে 5000 একর জমি। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের 2500-এর বেশি কর্মী। তবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি 1%। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, এত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে যত যন্ত্রপাতি সরঞ্জাম দরকার রয়েছে তার সংকট। এত বড় দাবানল যখন হয় তখন হ্যান্ড ক্রু, বুলডোজার, ওয়াটার টেন্ডার সহ কয়েক ধরনের সরঞ্জাম অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, যা জোগাড় করা কিছুটা কঠিন কিন্তু একেবারে অসম্ভব নয়। অন্যান্য রাজ্যের ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে। সবাই মিলে এই ভয়াবহ আগুনের বিরুদ্ধে লড়াই করছি। সর্বোচ্চ চেষ্টা চলছে আগুন নিয়ন্ত্রণে আনার। এদিকে দাবানলের জন্য দায়ী করে ডিন স্টট নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আগুন ধরে যাওয়া একটি গাড়ি বনের ভেতর ঠেলে দেন তিনি, আর সেখান থেকেই ছড়িয়েছে বিশাল এই দাবানল। বন বিভাগ বলছে, চলতি বছর ছড়ানো আগুনের মধ্যে ক্যালিফোর্নিয়ার এই দাবানলের পরিধি সবচেয়ে বড়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। সুপার টাইফুন গায়ামির আঘাতে বিপর্যস্ত চীনের বিশাল এলাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে একাধিক প্রদেশে। ভারী বর্ষণের ফলে তলিয়েছে উত্তরাঞ্চল। গুয়াংডং প্রদেশে 200-র বেশি শহর ও গ্রামে চলছে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস। 24 ঘন্টায় গড়ে 400 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কমপক্ষে 1,30,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগের 7,000 কর্মী। টাইফুনের প্রভাব মোকাবেলায় প্রায় $6.5 কোটি বরাদ্দ করেছে দেশটির সরকার। স্থানীয় উদ্ধার কর্মীদের প্রশিক্ষণে মোতায়েন করা হয়েছে 17টি বিশেষ দল। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রোনের ব্যবস্থা সংস্কারে নিয়োগ করা হয়েছে অন্তত 95 প্রকৌশলীকে। দক্ষিণ চীন সাগরে উত্তেজনার মধ্যেই ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। শনিবার টোকিওতে 3 দেশের প্রতিরক্ষামন্ত্রী স্বাক্ষর করেন চুক্তিতে। এর আগে বৈঠক করেন তারা। অঞ্চলটিতে চীনের আগ্রাসী আচরণের সমালোচনা করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরো কিহারা। উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানান দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন উন-সিক। দক্ষিণ চীন সাগর ঘিরে নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সম্প্রতি রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে উত্তর কোরিয়া। এরপরই বাড়ে উত্তেজনা।
তাইওয়ান প্রণালীতে নাটকীয় অভিযানের পর উদ্ধার করা হলো আটকে পড়া দুটি কার্গো জাহাজের ক্রুদের। সুপার টাইফুন গায়ামির প্রভাবে মাঝ সমুদ্রে বিপজ্জনকভাবে ভাসছিল জাহাজগুলো। ডুবে যাওয়ার আতঙ্কে তীব্র উৎকণ্ঠায় ছিলেন নাবিকরা। এক পর্যায়ে তাইওয়ানের জরুরি বিভাগের সাথে যোগাযোগে সক্ষম হন তারা। শনিবার হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে তাইওয়ানের উত্তরাঞ্চলে নিখোঁজ হন আরও 8টি কার্গো জাহাজ। তাইওয়ানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে সবগুলো জাহাজ উদ্ধার না করা পর্যন্ত জারি থাকবে অনুসন্ধান। চিলির উত্তরাঞ্চলে মরুর বুকে তরুর দেখা। বাহারি ফুলে ছেয়ে গেছে আতাকামার বালুর রাজ্য। শীতে আকস্মিক বৃষ্টি আর মরুভূমিতে উদ্ভিদের অস্তিত্বকে জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যতিক্রমী ঘটনা নিজ চোখে দেখতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ফুলে ফুলে ছেয়ে গেছে পৃথিবীর বুকে সবচেয়ে শুষ্কতম মরুভূমি আতাকামা। বিস্তীর্ণ মরুভূমিতে যেন বিছানো হয়েছে বেগুনি সাদা ফুলের রঙিন চাদর। বিরল এই ঘটনার সাক্ষী হয়েছে চিলির উত্তরাঞ্চলের বাসিন্দারা। চিলিতে জুন, জুলাই ও আগস্ট মাস জুড়ে থাকে শীতের আমেজ। হাড় কাঁপানো শীতে যেখানে ঘর থেকে বের হওয়াই দায়, সেখানে এবছর জুলাইতে দেখা গেল ঝুম বৃষ্টি। আকস্মিক জলবায়ু পরিবর্তনই কি মরুভূমিতে ঘটালো এমন ফুলের বাহার, নাকি লুকিয়ে আছে আরও অজানা তথ্য? জলবায়ু পরিবর্তনের ফলে চলতি বছর এল নিনোর প্রভাব স্পষ্ট। এ কারণে তীব্র গরমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গার আবহাওয়াতেও দেখা গিয়েছে আমূল পরিবর্তন। কখনো সময়ের আগেই বৃষ্টি, আবার কখনো অতিবৃষ্টির কারণে দুর্ভোগেও পড়তে হয়েছে মানুষকে। জুলাইয়ের তীব্র শীতের মাঝেই অবিশ্বাস্যভাবে তীব্র বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয়েছে 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত। বৃষ্টির কারণে মরুভূমির শুষ্কতা কমে গেছে, গাছ জন্মানোর মতো পরিবেশ তৈরি হয়েছে। এদিকে ব্যতিক্রমী এ ঘটনায় চিলির বাসিন্দাদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রতিদিনই ফুলের এই সমাহার দেখতে আতাকামায় ভিড় জমাচ্ছেন তারা। সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করছেন একের পর এক ছবি। ফুলে ছেয়ে যাওয়া মরুভূমি আমি জীবনে প্রথমবার দেখছি। কি অদ্ভুত সুন্দর লাগছে। শীতকালে মরুভূমিতে এমন দৃশ্য দেখব আগে কখনো ভাবিনি। এখানে এসে নিজ চোখে দেখতে পেয়ে অভিভূত হয়ে গেছি। শেষবার আতাকামা মরুভূমিতে ফুলের সমাহার দেখা গিয়েছিল 2015 সালে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।